ওইটা দিন। কোনটা? ওর না। না দিলে? নিম্নাষ্ট কামড়ে হাসল তাসফিন। কড়া চোখে তাকালো ফারা। না দিলে মাকে ডাকবো। দেখো, তবে হ্যাঁ, আমার কিন্তু লজ্জা নেই, কিন্তু তুমি যদি বড় লজ্জা পাও তাহলে আমায় কিন্তু দোষ দিতে পারবে না, বলে দিলাম। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারা। প্রতি উত্তরে কিছু বলল না, চুপ রইল ক্ষণকাল। দিয়ে দিন না। সে এগেন। এবারেও চুপ করে গেল ফারা। ফাজিল আপনি। গা দুলিয়ে হেসে উঠল তাসফিন। সুদর্শন পুরুষ। ফারা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার পানে। পুরুষ মানুষ বুঝি এত সুন্দর? গাল জুড়ে চাপা দাড়ি, চওড়া রক্ষ, শক্তপোক্ত পুরুষ, সব দিক দিয়ে পারফেক্ট। এই সুদর্শন পুরুষ তার স্বামী। অকস্মাৎ নিজ ভাবনায় লজ্জায় নিমজ্জিত হয় তার অঙ্গ। ঝলমলে সকালের সৌন্দর্য যেন এক স্বপ্নের মতো, রীতিমতো। আকাশে মেঘের লুকোচুরি নেই। সোনালি রোদের আভায় চারপাশ ঝলমল করছে। শিশির বিন্দুতে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, মুক্তোর মতো ঝিকিমিকি করছে। বাতাসে মিষ্টি ঠান্ডা হালকা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। পাখিরা গুনগুন করে গান গাইছে, যেন তারা নতুন দিনের আনন্দে মেতে উঠেছে। দূরে স্কুলে যাওয়া শিশুর খিলখিল হাসি মিলিয়ে যাচ্ছে সকালবেলায় স্নিগ্ধ পরিবেশের সাথে। ফুলের বাগানের মৌমাছিরা ব্যস্ত, আর কোকিলের কুহু কুহু ডাক যেন হৃদয়ে এক প্রশান্তির সুর তোলে। ঠিক সেই সময়গুলোতে পুরো একটি পরিবার একত্রে যখন থাকে, তখন আনন্দে আড্ডায় ভরে ওঠে পরিবেশটা। খাবার টেবিলে খাবার সাজিয়ে দিয়েছেন শায়লা আহমেদ। জয়নাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ দুজনেই এসেছেন। সঙ্গে এসেছেন বাকিরা। রোবেনা শেখ এবং রিজওয়ান শেখ দুজনেই তারা দিলেন। জয়নাল ভাই, অনেক দিন তো হলো, এবার আমাদের ছেলের বউটা হাতে তুলে দিন। রিজওয়ান শেখের কথায় শব্দ করে হেসে উঠলেন জয়নাল আহমেদ এবং সাজ্জাদুল আহমেদ দুজনেই। সাজ্জাদুল আহমেদ আওড়ালো, আরে কি যে বলিস রিজওয়ান, ভাড়া তো তোদেরই। জয়নাল আহমেদ একই সঙ্গে বললেন, হ্যাঁ রিজওয়ান, ফারহা তো তোমাদের বাড়ির বউ। আরিফা চাপা অভিমান দেখিয়ে বললেন, তারপরেও তো আরিফা আপা মেয়ে দিচ্ছেন না, এটা কি ঠিক? না, একদম ঠিক নয়। রুটিগুলো নিয়ে আসতে আসতে আওড়ালো আরিফা আহমেদ। এটা ঠিক নয় কিন্তু আরিফা আহমেদ, শাইলা আপা আপনি কিছু বলেন। শায়লা আহমেদ ঠোঁট টিপে হাসলেন। জয়নাল আহমেদ এবারে বললেন, না, আরিফা এবারে আর অপেক্ষা করানোর প্রয়োজন নেই, সামনের শুক্রবারেই তাহলে শুভ কাজটা সেরে ফেলা উচিত। চোখ দুটো চকচক করে উঠল রোবেনা শেখের। তাহলে কি শেষমেশ তার ছেলের বউ নিয়ে যেতে পারবে? সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো তাসফিন। জয়নাল আহমেদ নিজের কাজের চেয়ারে বসানো। এসো এসো, বসো তাসফিন। গুটি গুটি পায়ে নিচে এলো ফারা। চোখাচোখি হয় দুজনে। দৃষ্টি আড়াল করে ফারা। বাঁকা হাসি ফুটে উঠেছে ওষ্ঠপুটে। খাবার টেবিলে আসলো সবাই। ঝুমুর এসেছে সবে। তার পাশের খালি চেয়ারে বসেছে। নবীনকে দেখা মাত্র তেলে বেগুনে জ্বলে উঠল ঝুমুর। ঠোঁট টিপে হাসল নবীন। খাবারের পর্ব শুরু হয়। খেতে বসেছেন একে একে সবাই। স্নেহা বরাবরের মতো ফারার পাশে বসেছে। ললিতা খাচ্ছিস? চোখ পাকিয়ে তাকালো ফারা। ফিস ফিস করে বলল, বান্ধবী ললিতা চুপচাপ খান, না হলে তোর পাদের কাহিনী আমি কিন্তু ভাইরাস করে দিব। ভাইরাস কি করে? ভাইরাস মানে ভাইরাল। মুখখানি চুপসে আমের আটি হয়ে গেল স্নেহার। সামনেই তো তার ক্রাশ সৌহার্দ্য বসে আছে, তাহলে এভাবে ফারা তার ইজ্জতের ফালুদা করে দিচ্ছে? দাঁত কটমট করে তাকালো স্নেহা। রাগান্বিত স্বরে ফিস ফিস করে বলল, দেখ, আমি কিন্তু মাকে সব বলে দেব। বাঁকা হাসল ফারা। বেশি বাড়াবাড়ি করলে মাইকিং করে আমি বিশ্ববাসীরে তোর পাদের কাহিনী বলবো। বেফাসে পড়ে গেল স্নেহা।
না পারছে সইতে, না পারছে কিছু বলতে। ফারা এবং স্নেহার গুজুর গুজুর ফুসুর ফুসুর দেখছে কখন থেকে তাসফিন বিরক্তের ন্যায় কপাল কুঁচকে নেয়। বউ কি এত কথা বলছে? তাকে দেখার বদলে চোখাচোখি হয় দুজনের। ডান ভ্রু উঁচিয়ে শুধোয় তাসফিন। চোখের ভাষা বুঝল না ফারা। হাত নাড়িয়ে চুপচাপ খেতে লাগলো সে। রোদের সোনালি আভা, নীরব আলসতা আর একটি মিষ্টি প্রশান্তি। রোদ্দুর তখন ঠিক মাঝ আকাশে, চারপাশে সোনালি আলো ছড়িয়ে দিয়েছে। বাতাসে হয়তো একটু গরম, কিন্তু তার মাঝেও শান্তি। দুপুরের আকাশ কখনো নীলচে ঝকঝকে, কখনো আবার হালকা সাদা মেঘের চাদরে ঢাকা পড়েছে। কখনো গ্রীষ্মের দুপুরে ঝড়ের আগমন বার্তা দেয় গুমোট হাওয়া বইছে। সাইফুল ফিরছে দুদিনের মধ্যে। ডিরেক্ট কৃষ্ণপুর আসবে সে। বিছানায় শুয়ে আছে নূপুর, সঙ্গে আছে মাহির। ছেলেটা ঘুমোতে চায় না, যাও একটু এখন শুয়েছে। হ্যালো। হ্যাঁ, মাই ডিয়ার ওয়াইফ বলো। সাইফুলের দুষ্টু কথা শুনে হাসল নূপুর। এখন মনে পড়লো আপনার একটা ওয়াইফ আছে? পরনের কালো স্যুট খুলে পাশে রাখলো সাইফুল। বাড়িটা পুরো খালি, আপাতত সে একাই রয়েছে। তবে কিছুদিনের মধ্যেই কৃষ্ণপুরে যাবে তাসফিন এবং ফারার বিয়ে উপলক্ষে। জি ম্যাডাম, অবশ্যই মনে আছে। আমার একটা বউ আছে, একটা বাচ্চা আছে তো। সহসা হেসে ফেলল নূপুর। উঠে বসলো বিছানায়, হাত রাখলো মাহিরের মাথায়। কবে আসবে তুমি? সময়টা দেখে নিল সাইফুল। 11টা বাজে সবে। আজকে সে ফিরেছে রাজশাহী থেকে। 2 রাত ঘুম হয়নি। এখন দিন 11টা, তাকে একটু হলেও ঘুমাতে হবে। পরশু আসছি কৃষ্ণপুরে। হতাশ হলো নূপুর, কিন্তু কি আর করার, তাকে তো অবশ্যই সবটা মেনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশু সময় মতো চলে এসো কিন্তু। সাইফুল ছোট্ট করে বলল। হ্যাঁ। ক্ষণকালের জন্য চলল নীরবতা। নূপুর জিজ্ঞেস করল, খেয়েছো তুমি? বাইরে থেকে খেয়ে এসছি, আপাতত এখন ঘুমাবো। ও, তাহলে উঠে খেয়ে নিও। সাইফুল আর কথা বাড়ালো না। নূপুর ফোন রাখতেই উঠে গেল। মাহির চোখ কচলে কচলে তাকালো। এই না, তুই ঘুমালি? দাঁত বের করে হাসল মাহির। চট করে উঠে বাইরে দৌড়ে গেল। নূপুর উঠে বাইরে গেল। জিপ গাড়িতে বসেছিল তাসফিন। হঠাৎ গিয়ে মামা মামা বলে কোলে উঠে গেল মাহির। ইয়েস মাই বয়, ঘুম শেষ? আর ঘুম মাত্র 15 মিনিট। কথার পিঠে বলে উঠল নূপুর। হাসল তাসফিন, নাক টেনে দিল মাহফিলের। থাকুক নূপুর, তুই ভেতরে যা। নূপুর এবং তাসফিন পিঠাপিঠি বলতে বলতে। তাসফিন নূপুরের থেকে মাত্র 2 বছরের বড়। নূপুর ভেতরে গেল। তাসফিন মাহিরকে জিপ গাড়িটার উপর ডেস্কে বসিয়ে দিল। মামা, ওই যে মামি। আঙুল তুলে সেদিক পানে ইশারা করে দেখালো মাহির। তার দৃষ্টি অনুসরণ করে তাকালো তাসফিন। হলুদ রঙা কন্যা। প্রথম দেখায় তো হলদে সুখকে দেখেছে তাসফিন। পায়ের নূপুরটা ঝনঝন শব্দ তুলছে। অধর বাঁকালো তাসফিন। নিজের দিকে তাকিয়ে লম্বা নিঃশ্বাস ছাড়ল। মাহির গাড়ির ওপর থেকে নামার জন্য ছটফট করছে। তাসফিন তাকে নামিয়ে দিল। মাহির দৌড়ে গেল ফারার দিকে। ভারী ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে ফারা। হাতের ইশারায় নিচের দিকে ব্যাগটা ছুঁড়ে দিতে বলল তাসফিন। ফারা তাই করলো। ব্যাগটা ছুঁড়ে দিল তার দিকে। ক্যাচ করে ফেলল তাসফিন। মৃদু হাসল সে। মাহির চট করে গিয়ে কোলে উঠে বসল ফারার। গালে ঠোঁট ছোঁয়ায় ছোট্ট করে হেসে উঠল খিলখিলিয়ে। বড় মামা তোমাকে দেয়নি, মামিকে দিয়েছে পাপ্পি। গা দুলিয়ে হেসে উঠল তাসফিন। ফারা পরপর চুমু খেল মাহিরের গালে। ফের হাসল মাহির। তাসফিনের উদ্দেশ্যে আওড়ালো, মামা তোমাকে দেয়নি। এদিক সেদিক তাকালো তাসফিন। এগিয়ে এলো 2 কদম। আমি দিলে কড়া একটা চুমু দেব, আর নিলেও কড়া একটা চুমু নেব। তাসফিনের কথার অর্থ ধরতে পারেনি ছোট্ট মাহি, অথচ তা ঠিক বুঝতে পারছে ফারা। গা শিরশির করে উঠল তার। নেত্রপল্লব কেঁপে উঠল ক্ষণে ক্ষণে।
নিচে নামিয়ে দিল ফারা মাহিকে। বিনা বাক্য ব্যয়ে চুপচাপ গুটি গুটি পায়ে দালানের ভেতর চলে গেল মাহির। ফারা যেতে চাইল, অথচ তাসফিন তা হতে দেয়নি। হাতে হাতে স্পর্শ করায় একটুখানি ট্রেনের সামনে দাঁড় করালো জিপ গাড়ি। নিজেও দাঁড়িয়েছে ফারার সামনে, অধর কোণে ঝুলছে ক্ষীণ হাসিটুকু। দেবে নাকি একটা কড়া চুমুসুক? নাক কুচকে নেয় ফারা, মুখশ্রী জুড়ে কাঠিন্য ভাব। উফ, এত রাগও কেন সুখ? তোমার রাগ মানায় না তো। বুকে হাত গুজে দাঁড়ালো ফারা, হেলান দেয় গাড়ির সহিতে। আপনি এত খারাপ এইটা আপনার ডিপার্টমেন্টের লোকজন জানে? হাসলো তাসফিন, এগিয়ে এলো কাছাকাছি। অনামিকা আঙ্গুলে আঙুল ছোঁয়ায় দৃষ্টি তার গোল গোল চোখের দিকে। চিকন নাকের ডগা ফুলে উঠেছে, অতিরিক্ত শিহরণে ফোঁস করে নিঃশ্বাস টেনে নিচ্ছে ফারা। গভীর নয়ন বুড়িয়ে নিচ্ছে তার আদর পানে। অনুভূতির অতরে তলিয়ে যাচ্ছে ফারার সর্বাঙ্গ। অসভ্যতম করার মতো কাউকে পাইনি তো সুখ। তবে এখন পেয়েছি তো, তুমি ছাড়া কেউই জানে না আমি অসভ্য। কান দিয়ে রীতিমতো গরম ধোয়া বের হচ্ছে ফারার। নির্লজ্জ! সে অ্যাগেইন। আপনি দয়া করে সরুন তো। শিশির ভেজা ঘাসের উপর চিকচিক করে ওঠে। উঠানের এক পাশে একটা পুরনো আম গাছ দাঁড়িয়ে আছে, যার ছায়ায় দাঁড়ানো জিপ গাড়িটা। দালানের পেছন দিকে তুলসী গাছ রাখা হয়েছে, আবার পেছনের তুলসী গাছের পরেই খড়ের গাদা এবং গরুর গোয়াল ঘর। হাতের স্লিভ গোটায় তাসফিন। এদিক সেদিক তাকালো সে। আকাশ আপাতত এখন পরিষ্কার, তাহলে ম্যাডামের সঙ্গে একটু দুষ্টুমি করা যায়। গাড়িতে ওঠো। শুনতে পেল না বোধ হয় ফারা। কি? গাড়িতে ওঠো। দুপুরের কড়া রোদে চারপাশ ঝলমল করছে। বাতাস ভারী, যেন এক অদৃশ্য অলসতা সব কিছু ঢেকে রেখেছে। রাস্তায় খুব বেশি লোকজন নেই, গাছের পাতাগুলো নীরব, রোদে চকচক করছে। এমন সময় ধুলো উড়িয়ে ছুটে চলেছে একটা জিপ গাড়ি। গাড়িতে বসে আছে তাসফিন শেখ এবং ফারা। গরম বাতাসের মধ্যে তার ইঞ্জিনের গর্জন স্পষ্ট শোনা যাচ্ছে। কালো রঙের টায়ারগুলো পিচের রাস্তায় ঘর্ষণ সৃষ্টি করছে। মাঝে মাঝে ছোট ছোট পাথর ছিটকে যাচ্ছে তার গতির চাপে। সুন্দর ফর্সা আদরে চশমা পরা চোখে পাশে বসে থাকা বাচ্চা বউটা এক হাত দিয়ে জানালা ধরে রেখেছে। রোদ তার মুখে পড়ায় সে মুখ ফিরিয়ে নিচ্ছে বারংবার। জিপের পেছনে ধুলোর কুয়াশা, পেছনে পড়ে থাকা পথ যেন সে গাড়ির ছুটে যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে। দুপুরের নীরবতার মধ্যে একমাত্র সেই জিপের শব্দই যেন প্রাণ এনে দিচ্ছে চারপাশে। গাড়ি কোন গন্তব্যের দিকে যাচ্ছে, নাকি শুধু পথ চলাই তার উদ্দেশ্য কে জানে। ফ্যাল করে তাকিয়ে আছে ফারা। তাসফিনের অভিব্যক্তি বোঝা দেয়। আমরা কোথায় যাচ্ছি? উত্তর এলো না। দক্ষ হাতে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে তাসফিন। অন্য হাতে চোখের সানগ্লাস খুলে বুক পকেটে গুজে রাখলো। হানিমুনে যাচ্ছে। বেফাস কথাবার্তা শুনে আহাম্মক বনে গেল ফারা। তাকিয়ে রইল একইভাবে। শব্দ করে হেসে উঠল তাসফিন। মিসেস তাসফিন শেখ, আপনি কি আমার সঙ্গে হানিমুনে যেতে চান না? চুপটি করে বসে রইল ফারা। হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইল তার। ইস, এটা যদি অন্য কেউ হতো তাহলে সে নাকানি চোবানি খাওয়াতো। কি হলো মিসেস তাসফিন, বলুন, যাবেন না হানিমুনে? রাগলো ফারা, কাট কণ্ঠে বলল। এই লজ্জা করে না আপনার এসব বলতে? আমি একটা বাচ্চা মেয়ে, আমার সামনে এইসব বলছেন? আল্লাহ ঠাড়া পড়বে আপনার উপর। আমি কিন্তু খুব ধার্মিক বলে দিচ্ছি, ইমানদার বলতে পারেন। বাই এনি চান্স অভিশাপ দিয়ে দিলে সত্যি সত্যি ঠাড়া পড়বে। সজোরে ব্রেক কষে তাসফিন। দৃষ্টি হলো তার তীক্ষ্ণ, চঞ্চল অধর দুটি স্থির হলো। ড্যাব করে তাকিয়ে আছে সে। ভুল জায়গায় ভুল কথা বলে ফেললো বোধ হয়। কি বললে? মুখাবয়ব জুড়ে গম্ভীর জবাব। ফাঁকা ঢোক গিলল ফারা, আমতা করে বলল, কিছু বলিনি, আল্লাহর কসম, মুখ ফসকে বেরিয়ে গেছে। কাঙ্ক্ষিত রমণীকে এভাবে নির্জনে একাকী পেয়ে কি করা উচিত?
লেফটেন্যান্টের মাথায় ঘুরছে এক দুষ্টু ইচ্ছেরা, যা ক্ষণে ক্ষণে জেকে বসেছে মস্তিষ্কে। শুকিয়ে আসা অস্ত্রপুট আলতো করে ভিজিয়ে নিল সে। দৃষ্টি তার সামনের মেয়েটির থুতনিতে থাকা তিলটার দিকে। তাসফিন আশেপাশে দৃষ্টি বুড়িয়ে ফিসফিসিয়ে বলল, একটা চুমু খাই। কঠিন আবদার, রাখা বড়ই দায়। নিজেকে সংযত করা প্রয়োজন, বাজে পুরুষকে তো মজা দেখাতে হবে। সে যে এই কন্যাকে ফেলে গেছিল। কিছুটা রূঢ় কণ্ঠে বলল, কখনো না, খারাপ মানুষ, বাজে পুরুষ। আমি বাসায় গিয়ে সব বলে দিব। আহ ব্যথাতুর কণ্ঠে মৃদু স্বরে আর্তনাদ করে ওঠে ফারা। লম্বা চুলগুলো টেনে ধরেছে তাসফিন, ক্ষুধিত মুখে আওড়ালো কিছুটা দাঁত পিষে। এই, তোর উচিত ছিল না আমাকে ফোন করা? যেহেতু আমার বউ, শেষ আমার বাড়িতে থাকা উচিত ছিল, আমাকে মানানো উচিত ছিল। আমি কি আগে তোর এই পবিত্র নিষ্পাপ মুখ দেখেছে? কি করে জানতাম তুই আমার বউ? হো হো করে কেঁদে উঠল ফারা। ব্যথা পেল মেয়েটা নাকি ভয়? তাসফিন রাগে গজগজ করে ফের বলল, আমি নির্দন, পাষাণ, তাই ফেলে চলে গেছি। কিন্তু তোর দায়িত্ব ছিল বউর সব দায়িত্ব পালন করা, উচিত ছিল ফিরিয়ে আনা। এই, আমার দিকে তাকা। আমি 1 বছর তোকে মিস করে ফেললাম, তোকে দেখাটা মিস করে ফেললাম। ফিরিতে 1 বছর, দীর্ঘ 12টা মাস, মানে বুঝিস 365 দিন। ও গড, কতগুলো দিন। কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসছে ফারার। দোষটা কি তার? লোকটা এতটা ভয়ঙ্কর, ভয়ে শিউরে ওঠে ফারা। রাগে দুঃখে ব্যথিত কণ্ঠে বলল, সব দোষ কি আমার? আপনি চলে গিয়েছিলেন, আমি কি আপনাকে চিনি? আপনি তো আমাকে দেখেননি পর্যন্ত। তাহলে কি করে আপনার সম্পর্কে জানবো? কি করে অপরিচিত একজনকে ফোন করব? আপনি না খুব খুব খারাপ। আমি আপনাকে কপলদয় লালচে আভায় ছড়িয়ে পড়েছে। বলিষ্ঠ হাতের আঙুলগুলো চেপে ধরেছে তাকে। হেঁচকি উঠে গেল মেয়েটার। নেক্সট টাইম যদি আর একবার বলা হয় বিয়ে করবো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আই রিপিট, আমার থেকে খারাপ কেউ হবে না। ধুলো উড়িয়ে সামনের দিকে এগিয়ে চলেছে জিপ গাড়ি। কোনো গন্তব্য ছিল না, তবে এখন গন্তব্য হচ্ছে বাড়ি পথ। চুপচাপ সিটে হেলান দিয়ে বসে আছে ফারা। মাঝে মাঝে হিচকি শব্দ শুনতে পাচ্ছে পাশে যুবকটি। অধর বাঁকিয়ে হাসল সে। গাড়ি ডান দিকে ঘুরিয়ে বলল, আই উইল ট্রাই টু মেক ইউ ক্রাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, কারণ তোমাকে কাটলে দারুণ লাগে সুখ। থমকালো ফারা। চকিতে দৃষ্টি ঘুরিয়ে তাকালো তাসফিনের মুখপানে। সে হাসছে, চমৎকার সেই হাসি। এভাবে তাকিয়ে থেকো না সুখ, আমি নিশ্চয়ই কিছু করে বসবো। আপনার মতো বাজে মানুষ আমি জীবনেও দেখি নাই। তাহলে দেখো না, আমি একটাই, লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, কিন্তু একটাই। নাক কুচকে নিল ফারা। মেজাজ বিগড়ে গেল তার। অশ্রুসিক্ত নয়নে তাকালো আকাশবাণী। আকাশটা বুঝি তার দুঃখে কাঁদবে। নিকষ কালো রাত, চারদিক ভয়ানক নীরবতায় আচ্ছন্ন। গভীর অন্ধকারে ডুবে গেছে পৃথিবী। বাতাসও যেন থমকে গেছে, গাছে পাতাগুলো নড়ছে না। দূরে গাছে বসে থাকা রাতের প্যাঁচার ডাক ভেসে আসছে, যেন এই অন্ধকারের সাক্ষী। ধীরে ধীরে রাতের আধার ভাঙতে শুরু করেছে। আকাশের পূর্ব প্রান্তে প্রথম আলো ফুটে উঠল বোধহয়। কালো মেঘগুলো হালকা গোলাপি আর কমলার রঙে রাঙিয়ে তুলেছে। পাখিরা একে একে ডানা ঝাপটাতে শুরু করেছে। তাদের কিচিরমিচির শব্দে প্রাণ ফিরে আসে চারপাশে। সূর্যের প্রথম রশ্মি আকাশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। অন্ধকারের চাদর সরে গিয়ে পৃথিবী আলোর স্পর্শ পেল। গাছের পাতাগুলো যেন প্রাণ ফিরে পায়, যেন শিশির বিন্দু ঝকমক করে ওঠে। রাতের সেই ভয়ঙ্কর পরিবেশ যেন কখনো ছিলই না। নতুন সকাল শুরু হয়। আশার আলো নিয়ে বাড়ি শুদ্ধ লোক ব্যস্ত আছে কাজে। বিয়ে বাড়ি মানেই কাজের হাট বসে। আজকে ফারার আংটি বদল। তাসফিন আর ফারার এই অনুষ্ঠান করতে উঠে পড়ে লেগেছেন রোবেনা শেখ। ছেলের বিয়ে বলে কথা, একটা কিছু কমতে দেবেন না তিনি। বাড়ি সাজানো হয়েছে সেই কখন। অনুষ্ঠান শুরু হবে বিকেলের দিকে। বিছানায় এতগুলো ড্রেস, শাড়ি, জুয়েলারি রাখা। স্নেহা একের পর এক জুয়েলারি ড্রেস দেখছে। আয়নার সামনে বসে আছে ফারা। ভীষণ মন খারাপ তার।
প্রথম তার ফ্যামিলি ছেড়ে চলে যাবে সে, দ্বিতীয়ত তাসফিন বড্ড রাগী, সেটা তো সকালেই দেখেছে সে। মনের মধ্যে এক আকাশ সম অভিমান নিয়ে বসে রয়েছে ফারা। ঢোক গিলল ফারা। সুপ্ত ভালোবাসাটুকু পরিপূর্ণতা পাবার পূর্বেই তা নিশমিশেই কর্পূরের ন্যায় উবে গেল। ফারারে, এই দেখ, এই ড্রেসটা আমাকে কত মানাবে তাই না? পাকিস্তানি একটা ড্রেস সামনে ধরে স্নেহা হলুদ রঙের তা ভীষণ ভালো লাগছে তাকে, অথচ একবারের জন্য মুখ ফেরায়নি ফারা। অবাক হলো স্নেহা, এগিয়ে গেল ফারার দিকে। কি হয়েছে তোর? কিছু না। ছোট্ট করে জবাব দিল ফারা, ভ্রু উঁচিয়ে শুধোয় স্নেহা। তাই নাকি? তাহলে এরকম মুখ বাঁকিয়ে রেখেছিস কেন? এই তোর বিয়ে, তোর জন্য এত অনুষ্ঠান আর তুই নাকি এরকম চুপচাপ? আসলে কারো পদধ্বনি কর্ণ স্পর্শ করল দুজনের। আয়নার স্পষ্ট ফুটে উঠেছে তাসফিনের মুখাবয়ব। আরে ভাই, আপনি? ভেতরে প্রবেশ করলো তাসফিন, দৃষ্টি তার সামনের কর্নার দিকে। মৃদুস্বরে বলল, আমার কিছু কথা আছে। ঠোঁট টিপে শব্দবিহীন হাসল স্নেহা। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি এক্ষুনি আসছি। বাইরের দিকে পা বাড়ায় স্নেহা। যাওয়ার পূর্বে দরজাটা টেনে দিয়ে গেল খানিকটা, দৃষ্টি মিলে দুজনের। তবে তা ক্ষণিকের জন্য। নতমস্তকে বসে রইল ফারা। বাক্য নেই, অধর দুটো স্থির তার। কিঞ্চিত ভয় জেগে ধরেছে তাকে। চুপচাপ রইল সে, পা জোড়া এগিয়ে এলো। মেয়েটা আন্দাজ করতে পেরেছে যুবক তার অতীব নিকটে রয়েছে। বসল পাশে। ছোটখাটো শরীরের মেয়েটার দিকে তাকালো। লিসেন ফারা, এত প্যানিক করার কিছু নেই। আই নো আমি রাগী, বাট তাই শুধু ক্ষণিকের জন্য। তুমি চাইলে আমার রাগ পানি করতে পারো, তাও এক মুহূর্তের মধ্যে। ততটা ক্ষমতা তোমার আছে। কপালে পড়ল ভাঁজ। অদ্ভুত নয়নে তাকালো তাসফিন। দৃষ্টি ফেরায় ফারা। এই লোকটার রাগ সে পানি করবে। আপনি রুম থেকে চলে যান, না গেলে লাথি দিয়া নেটওয়ার্কের বাইরে ফেলে দিমু। সশব্দে হেসে উঠল তাসফিন। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। পেছন থেকে হাত সামনে এনে সাপের মতো গলা পেঁচিয়ে ধরে মেয়েটার। কোনো একদিন আধারে ডুবে থাকা রজনীতে একে কি আমার বাহুতলে স্পৃষ্ট হবে, সে খেয়াল রেখো মেয়ে। তার জন্য শক্তির প্রয়োজন তোমার। এখন এই লাথিতে শক্তি অবচয় না করে সঞ্চয় করে রাখো। লজ্জায় রাঙা হলো মুখশ্রী। ধুকপুক শব্দটি প্রগাঢ় হলো। ফের দৃষ্টি নত হলো ফারার, তবে কমল না তার রাগ। সন্ধ্যার আকাশে তখন নরম বেগুনি আর কমলা রঙের খেলা। সূর্য অস্ত যাচ্ছিল ধীরে ধীরে। বাতাসে একটা মিষ্টি ঠান্ডা ভাব। হালকা দুলে যাওয়া ফেরি লাইটসগুলো যেন পুরো পরিবেশকে এক মোহময় আবরণে ঢেকে দিচ্ছে। চারপাশে ছোট ছোট দ্বীপ জ্বলছে, মোমবাতির আলোয় ঝিকমিক করছে সাজানো টেবিলগুলো। গাছের পাতার ফাঁক দিয়ে জ্বলজ্বল করছে রঙিন লাইট, যেন তারারাও আজ এই আনন্দে যোগ দিয়েছে। একপাশে ছোট্ট এক মঞ্চ ফুলের তোড়ায় সাজানো, যেখানে বর কনে বসবে। অতিথিরা হাসি মুখে এসে শুভেচ্ছা জানাচ্ছে। কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত, আর বাচ্চারা দৌড়ে বেড়াচ্ছে আনন্দে। হালকা মিউজিক বাজছে, রোমান্টিক কিন্তু শান্ত একটা সুর, যা পুরো পরিবেশকে আরও স্বপ্নীল করে তুলেছে। খাবারের টেবিল থেকে ভেসে আসছে সুগন্ধি, যেন সন্ধ্যার আবেশে আরেকটু উষ্ণতা যোগ করেছে। আংটি বদল অনুষ্ঠান শুরু হবে কিয়ৎক্ষণের মধ্যেই। কালো রঙের কুর্তা জড়িয়েছে তাসফিন। সৌহার্দ্য একই রকম কুর্তা পরেছে, তবে নিচের দিকটা ভিন্ন। মাহির এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে ব্যস্ত। তার পিছু ছুটে চলেছে ঝুমুর। মাহির দাঁড়া, এই মাহির। খালামণির কথা শুনতে নারাজ সে। চট করে গিয়ে কোলে উঠে গেল নবীনের। হেই নবাব, দৌড়াচ্ছ কেন? নবাব ডাকটা ভালো লেগেছে তার। খিলখিলিয়ে হেসে উঠল মাহির। খালামণি। আঙুল উঁচিয়ে দেখালো মাহির। সামনের দিকে, সেদিকে তাকালো নবীন। ঝুমুর দাঁড়িয়ে আছে। বাদামি রঙের লং ড্রেস পরেছে মেয়েটা। অমায়িক লাগছে তাকে। এই মাহিরের বাচ্চা, নেমে আয় বলছি। নেমে গেল মাহির। এবার ছোটে নবীনের পেছনের দিকে।
হা হা করে হেসে উঠল নবীন। কারণ ব্যতীত হাসায় বিরক্ত হলো ঝুমুর। পাগলের মতো হাসছেন কেন? থেমে গেল নবীন। এত বড় অপমান! আসলে কি বলবো, তোর সামনে যদি এত বড় পাগলি থাকে তাহলে না হেসে উপায় আছে? ডিরেক্ট পাগলি বলে সম্বোধন করেছে ঝুমুরকে। অবাক নেত্রে চেয়ে রইল ক্ষণকাল। ঝুমুর তেতে উঠল সে। তোমার তো সাহস কম না, আমাকে পাগলি বলো? তোমার তো সাহস কম না আমাকে পাগল বলা? চুপটি করে গেল ঝুমুর। মেজাজ খারাপ করতে চাচ্ছে না সে। আপাতত অনুষ্ঠানে কোনো রকম ঝামেলা করতে চায় না সে। চুপচাপ স্থান ত্যাগ করল। নবীন মনে মনে কুটির হাসত। মজা পেয়েছে সে। অপেক্ষা করছে তাসফিন। এত অপেক্ষা! হ্যাঁ, সে অপেক্ষা করার মানুষ নয়, তবে ফারার বেলায় সে ধৈর্যশীল। আপাতত বউকে বাড়িতে নিতে হবে তাকে। হালকা মেরুন রঙের লং গোল জামা পরেছে ফারা। নিচের দিকটা সোনালি তরির কাজ করা। বড় করে পেছন থেকে হাত গড়িয়ে ঘোমটা টেনে দেওয়া কপাল পর্যন্ত। হালকা মেকআপ, হাত ভর্তি চুড়ি, পায়ে নর্মাল জুতো। স্নেহা এবং নুপুর তাকে নিয়ে দোতলা থেকে নেমে এলো। বুকের ধুকপুক শব্দ শুনতে পাচ্ছে কি তাসফিন? হয়তো শুনতে পাচ্ছে, তাই তো বুকের কাছটায় হাতটা চেপে ধরেছে। এলোমেলো হলো তার দৃষ্টি। মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে। ভেতর শুকিয়ে কাঠ, ভেতরের সুপ্ত ইচ্ছে বেরিয়ে আসতে চাইছে প্রকাশ্যে। চোখাচোখি হয় দুজনের, আঁখি মিলে। আচ্ছা, মিলে কি অনুভূতি? তীব্র বুক ধরফরিয়ে নিয়ে নিচে এলো ফারা। তাসফিনকে চেনে লোকটা তার স্বামী, কিন্তু তার সহিতে ঘর হয়নি এখনো। তার রাগ অভিমান ভয়ঙ্কর। তাকে আদৌ সামলাতে পারবে ফারা? শুভক্ষণ ঘনিয়ে এলো অতি দ্রুত। পাশের পুরুষটিকে আবারও পাবে ফারা। চাপা স্বরে বলল, ইউ আর লুকিং সো প্রিটি সুখ। চকিতে দৃষ্টি ঘুরিয়ে তাকায় ফারা। অধর কোণে ঝুলছে তাসফিনের দুষ্টু দুর্বদ্ধ হাসিটা। মিসেস শেখ, কাল রাত থেকে আপনি তাসফিন শেখের নামে বন্দী হবেন নিশ্চিতভাবে। সম্পর্ক মানে অনেকগুলো দায়িত্ব। মা, বাবা, ভাই, বোন, স্বামী নামক একজন ব্যক্তিগত পুরুষ। নতুন একটি পরিবার, একটি বিয়ের দ্বারা তৈরি হয় অনেকগুলো সম্পর্ক। অনামিকা আঙুলে কোমল স্পর্শ পেয়ে ভাবনায় ছেদ পড়ল। আঙুল ছুঁয়ে তাসফিন পরিয়ে দিয়েছে নিজের নামের ডায়মন্ডের রিংটা। অতঃপর তার দিকে এগিয়ে দিল আরও একটি রিং। ফারা নির্দ্বিধায় তা পরিয়ে দিল তাসফিনের আঙুলে। আঁখি মিলল দুজনার। অনুভূতির অদল বদল হলো কিনা তা জানা নেই, তবে লজ্জায় আড়ষ্ট হলো ফারা। দৃষ্টি ঘুরিয়ে সামনের দিকে তাকালো। আনন্দে ভরে ওঠে চারিপাশ। রুবেনা শেখ আনন্দে আত্মহারা রীতিমতো। ছেলের বউ নিয়ে যেতে পারবে অবশেষে। স্নিগ্ধ বিকেল। সারাদিনের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে, আর প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে উঠেছে। আকাশের নরম রোদ সোনালি আভায় চারপাশ রাঙিয়ে তুলছে। লালচে কমলা আলোয় রঙিন হয়ে ওঠে দিগন্ত। গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলতে লাগলো। পাখিরা নীড়ে ফেরার প্রস্তুতি নিতে শুরু করে। বিকেল মানেই খোলা মাঠে শিশুরা খেলায় মেতে ওঠা। নদীর ধারে জেলেদের মাছ ধরা, আর গাছতলায় বয়স্কদের গল্পের আসর। ক্লান্ত দিনের শেষে একটু স্বস্তির পরশ বয়ে আনে। রুমে বসে আছে ফারা। সন্ধ্যাবেলায় গায়ে হলুদ পরপর অনুষ্ঠানগুলোর জন্য বেগ পোহাতে হচ্ছে তাকে। তার ওপর দিয়ে যে কি যাচ্ছে একমাত্র সেই জানে। পরনে বাদামি রঙের সালোয়ার স্যুট, এটা দিয়ে গেছে নূপুর। রুবেনা শেখ সব কিছু ছেলের বউয়ের জন্য নিজে পছন্দ করে এনেছেন। অন্ধকারে ডুবে আছে রুম। কারেন্ট গেল সবে, তার উপর ওড়না খুঁজে পাচ্ছে না ফারা। আকস্মিক অনুভব করো দরজা খুলে ভেতরে কেউ প্রবেশ করেছে। কে? মৃদু স্বরে জিজ্ঞাসা করে ফারা। অবয়ব কাছাকাছি এগিয়ে এসে জড়িয়ে ধরে তাকে। আটকে ওঠে ফারা। স্পর্শটা বড্ড অচেনা লাগলো তার নিকটে। কই, তাসফিন তো এভাবে ছোঁয় না। তার স্পর্শ যে খুব করে চেনা ফারা। কে আপনি? ছাড়ুন আমায়। কারেন্ট চলে এলো। ফারা ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ। ফর্সা লোকটা দাঁড়িয়ে আছে। ফারা কি তাকে চেনে? না, তাকে তো চেনে না। ব্যস্ত হয়ে ওঠে সাইফুল। ব্যস্ত কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দাও ফারহা। আমি ভেবেছিলাম তুমি নুপুরকে সারপ্রাইজ দিতে এসেছো। কথা আটকায় সাইফুলের। প্রত্যুত্তরে কি বলা যায় তা খুঁজে পায় না ফারা। শুকনো ঢোক গিলল সে। স্পর্শটা মোটেও পছন্দ হয়নি তার। তবে সাইফুল যে বলছেন তিনি ভুল করেছেন। আমাকে ক্ষমা করে দাও ফারা, আমি দুঃখিত।